আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাচ্ছি। আসলে গুরুত্বপূর্ণ শব্দটা ব্যবহার না করে যদি আমি বলি, অনেক সংবেদনশীল একটা বিষয় আমরা আজ কথা বলতে যাচ্ছি, যে আমাকে, আপনাকে, এই সমাজকে, এই রাষ্ট্রকে প্রশ্নের মুখে দাঁড় করায়। আমাদের শিশুরা আমাদের দেশের ভবিষ্যৎ, এমনটাই কিন্তু আমরা সবসময় বলে আসছি। কিন্তু সেই ভবিষ্যৎ, সেই শিশুরা কি আমাদের সমাজে কতটুকু নিরাপদ? এই রাষ্ট্র কতটুকু শিশুকে নিরাপত্তা দিতে পারছে? প্রতিদিনই কিন্তু হেডলাইনগুলো, শিরোনামগুলো আমরা পড়ে আসছি। শিশু হত্যা, শিশুর প্রতি যে নির্মম সহিংসতা হয়েছে, বা ধর্ষণের ঘটনাগুলো, এই ধরনের হেডলাইনগুলো যখন আমরা পড়ি, দর্শক, আমাদেরও মানসিকতার যে থাকে, সেটা খুব অনেক বেশি শক্ত করে এই হেডলাইনগুলো আমাদের পড়তে হয়। ঠিক তেমনই আজ যখন এই বিষয়ে আমরা কথা বলতে যাচ্ছিলাম, ব্যক্তিগতভাবে আমার একটা মানসিক প্রস্তুতির প্রয়োজন হয়েছে এই বিষয় নিয়ে আজ আলোচনা করবার জন্য। এবং এই বিষয় নিয়ে যারা কাজ করছেন, তেমন একজন অতিথি আমাদের সাথে আছেন, তার সাথে আমার সহকর্মী রাব্বি আপনাকে পরিচয় করে দিচ্ছেন। দর্শক, আমাদের সাথে রয়েছেন লায়লা খন্দকার, শিশু অধিকার বিশেষজ্ঞ। আপনাকে শুভ সকাল এবং আমন্ত্রণ সকালের বাংলাদেশে। আপনাদের শুভ সকাল। আইন ও সালিশ কেন্দ্রের একটা প্রতিবেদন বা তাদের একটা সমীক্ষা বলছে 2025 সালের প্রথম 7 মাসে দেশে শিশু ধর্ষণের ঘটনা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 75% বেড়েছে। অর্থাৎ প্রায় এক বছর আগের এটি একটি সমীক্ষা বলা যায়। সেটি হয়তো এখন আরও বেড়েছে। আপনারা এটা নিয়ে কাজ করছেন, সেটি আরও ভালো বলতে পারবেন। এই যে শিশুদের যে নির্যাতন, সেটি বেড়েই চলেছে। আসলেই শিশুরা কতটা ভালো আছে, বা আমাদের সমাজ ভালো রাখতে পারছে বাংলাদেশে? ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য। আপনি যে পরিসংখ্যান শেয়ার করলেন সেটার থেকেই বোঝা যায়, এবং একটু আগে আপাও যেটা বলছিলেন, যে আমরা যদি পত্রিকার পাতা খুলি বা টেলিভিশনের নিউজ দেখি, আমরা প্রতিনিয়ত কিন্তু শিশু হত্যা, ধর্ষণ এবং নানান ধরনের শিশু নির্যাতনের খবর জানতে পারি। নেলসন ম্যান্ডেলার একটা কথা আমার খুব প্রিয়, যে একটা সমাজের আত্মাটাকে বুঝতে হলে ওই সমাজের শিশুরা কেমন আছে সেটার দিকে নজর দিন। তো আমাদের সমাজে আসলে শিশুরা ভালো নেই, এবং আমি একটা সংগঠনের সঙ্গে যুক্ত আছি, শিশুরাই সব। আমরা গত বছরের 2025-এর মিডিয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে একটা রিপোর্ট করেছি, যেখানে আমরা শুধুমাত্র দুটো বিষয়, শিশু হত্যা এবং শিশু যৌন নিপীড়ন, এই দুটো বিষয় বিশ্লেষণ করেছি। সেখানে দেখা গেছে যে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 124 জন শিশু হত্যার শিকার হয়েছে, তার মধ্যে 38 জন মা বাবার দ্বারা হত্যার শিকার হয়েছে। এই বিষয়টা যদি আমরা শুধু বিবেচনা করি, এখন অনেক কারণ পত্রিকায় এসেছে, সেগুলো বিশ্লেষণের জন্য হয়তো আমাদের আরো গভীরে যেতে হবে। এখন ধরেন, এই যে বিষয়গুলো ঘটছে, যে যারা শিশু তারা বয়সে ছোট, তারা দুর্বল, তারা আমাদের উপর নির্ভরশীল, এজন্য কিন্তু তাদের সুরক্ষায় আমাদের আরো মনোযোগ দেওয়ার দরকার। এবং বাংলাদেশের শিশু আইন 2013, শিশু নীতি 2011, জাতিসংঘ শিশু অধিকার সনদে আমরা প্রথম সারির অনুস্বাক্ষরকারী একটি দেশ, সবকিছু অনুযায়ী কিন্তু শিশুদের সুরক্ষা পাওয়ার অধিকার আছে। বাট এই অধিকার বাস্তবায়ন করতে হলে কিন্তু প্রত্যেককেই তার জায়গার থেকে দায়িত্ব পালন করতে হবে। রাষ্ট্রের যেমন দায়িত্ব আছে, সমাজের বিভিন্ন সেক্টরের মানুষের দায়িত্ব আছে, পরিবারের দায়িত্ব আছে, বিভিন্ন সার্ভিস প্রোভাইডারের দায়িত্ব আছে। তো আমার কাছে মনে হচ্ছে, একটু আগেও আপা যেমন বলছিলেন, যে শিশুরা জাতির ভবিষ্যৎ, এটা আমরা বেশ আবেগ দিয়ে বলতে পছন্দ করি, কিন্তু আমাদের কাজে কি সেটা আমরা প্রকাশ করছি? সেই প্রতিফলনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা কি শিশুদেরকে গুরুত্ব দিচ্ছি? আপনি যদি দেখেন যে শিশুরা যে যৌন নিপীড়নের শিকার হচ্ছে, এবং আমাদের প্রতিবেদনও যেটা এসছে এবং সারা পৃথিবীতেই আমরা জানি, যে শিশুরা কিন্তু নির্যাতনের শিকার হচ্ছে তাদের পরিবারের মধ্যেই বেশি, বা পরিচিত মানুষদের দ্বারাই বেশি নির্যাতনের শিকার হয়। এতে কিন্তু অবাক হওয়ার তেমন কিছু নেই। তার কারণ, মানে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, শিক্ষক, গৃহশিক্ষক বা গানের শিক্ষক বা একজন খেলাধুলার কোচ, তারাই কিন্তু শিশুটার কাছাকাছি যাওয়ার সুযোগ পায়। অন্যরা কিন্তু, একটা অপরিচিত মানুষ কিন্তু শিশুর কাছাকাছি যাওয়ার সুযোগ পাচ্ছে না, এবং দেখা যাচ্ছে তারা এই সুযোগটা নিচ্ছে। তো আমার কাছে যেটা মনে হয়, আমরা যখন শিশু সুরক্ষা নিয়ে কথা বলি, শিশুটাকে যদি কেন্দ্রে রাখি, শিশু আছে একটি পরিবারে, তার পাশে সমাজের অন্যান্য সদস্যরা আছে, এরপরে সার্ভিস প্রোভাইডাররা আছেন, স্থানীয় সরকার আছে, জাতীয় সরকার আছে। প্রত্যেকের জায়গার থেকে প্রত্যেকের দায়িত্বটা পালন করতে হবে। আমাদের দেশে কিন্তু আইন নীতিমালার কোনো অভাব নাই, কিন্তু আইনের প্রয়োগটা আছে কিনা,
এই যে শিশু হত্যার ঘটনা ঘটেই চলেছে, যৌন নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে, কয়জন অপরাধীর দৃষ্টান্তমূলক সাজা হয়েছে? এবং আমরা কিন্তু হচ্ছে যখনই এই ধরনের দৃষ্টান্তমূলক কোনো ঘটনা আমরা দেখি, মানে দৃষ্টান্তমূলক শান্তির কথা যখন বলি, শাস্তির কথা, যখনই এই ধরনের দুর্ঘটনা, আমি যদি বেশ কয়েকদিন আগের কথা যদি বলি, আসিয়া একজন 8 বছরের শিশুর কথা মাগুরার, আমরা কিন্তু অনেকেই দেখেছি রাস্তায় হচ্ছে সবাই আন্দোলন করেছে। আসিয়ার মৃত্যুর যে ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে হচ্ছে সবাই অনেক বেশি সরব ছিল। তার পরবর্তীতে কি হলো? সেটাই, মানে এই বিষয়গুলো যে আর একটা বিষয় আমাদের কিন্তু বোঝার দরকার যে খুব নির্মম ঘটনাগুলোই পত্রিকায় আসছে বা মিডিয়াতে আসছে, যেখানে হয়তো ধর্ষণের পর একটা শিশুকে হত্যা করে ফেলা হয়েছে, সেটা নিয়ে খুব হইচই হলো, বা কোনো একজন শ্রমজীবী শিশুকে খুব নির্যাতন করা হয়েছে। এই ধরনের ঘটনাগুলো যখন মিডিয়াতে আসে কিছু হইচই হয়, কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রতি মুহূর্তে অসংখ্য শিশু কিন্তু নীরবে অনেক নির্যাতন সহ্য করছে, যেগুলোর খবর আমরা জানতেও পারছি না, রিপোর্টও হচ্ছে না। এবং আমি যেটা বললাম যে আমরা যে রিপোর্টটা করেছি এটা কিন্তু শুধুমাত্র পত্রিকায় প্রকাশিত বা মিডিয়ায় যে বিষয়গুলো এসছে তার উপর ভিত্তি করে, সেখানেই সংখ্যাটা এত বেশি। তার মানে এটা হচ্ছে আপনার টিপ অফ দ্য আইসবার্গ। আর প্রতি মুহূর্তে শিশুরা যে নির্যাতনের শিকার হচ্ছে, এখন এটা আসলে যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, আমাদের মতো প্যাট্রিয়ার্কাল এবং হায়ারার্কিক্যাল একটা সোসাইটিতে শিশুরা কিন্তু এই হায়ারার্কির সবচেয়ে নিচুতে আছে। হ্যাঁ, তা আপনি কি দেখবেন, কারণগুলো যদি দেখেন যে প্রতিবেশীর সঙ্গে একটা দ্বন্দ্ব হয়েছে জমি জমা নিয়ে বা অন্য কোনো বিরোধ হয়েছে, সেখানে কিন্তু কি করলো, সে তার প্রতিবেশীর সন্তানকে অপহরণ করে নিয়ে গেল, তাকে হত্যা করে ফেললো, অথবা তাকে ধর্ষণ করলো, হত্যা করলো। সে কিন্তু প্রতিবেশীর উপরে প্রতিশোধটা নিল। কাকে দিয়ে নিল? শিশু, যে কিনা সবচেয়ে দুর্বল, যে কিনা তাকে রেজিস্ট করতে পারবে না। এখন আপনি যদি দেখেন আমরা সাধারণভাবে শিশুদের সঙ্গে কিভাবে আচরণ করি, আমরা হয়তো কেউ অফিসে গেছি বা কাজ করছি, দিনের মধ্যে অনেক স্ট্রেসফুল ঘটনা ঘটেছে, হ্যাঁ, মন মেজাজ খারাপ হয়ে আছে, আমি হয়তো অন্য কারোর সঙ্গে ওই বিষয়টা শেয়ার করতে পারলাম না বা ওটা ভেন্টিলেট করতে পারলাম না, কিন্তু আমরা বাসায় গিয়ে কিন্তু একটা শিশুর উপরে হয়তো একটু বকাঝকা করলাম বা খারাপ আচরণ করলাম, কারণ সে আমার উপর নির্ভরশীল, তার আর যাওয়ার জায়গা নাই। তো আমার কাছে মনে হয় শিশুদেরকে আমরা আসলে পরিপূর্ণ মানুষের মর্যাদাটা দেই না, আমরা শিশুদেরকে অধস্তন বলে মনে করি। এবং এটা কিন্তু সমাজের সব আর্থসামাজিক অবস্থানেই ঘটছে। আমরা যদি শিশু সংবেদনশীল হতে চাই, একটা শিশুকে তার বয়স অনুযায়ী ভালোবাসা দিতে হবে, গাইডেন্স দিতে হবে, তার কথাটা শুনতে হবে। কিন্তু আমরা কি আসলে শিশুর কথা শুনছি, শিশুকে গুরুত্ব দিচ্ছি? সেই গুরুত্ব দেওয়ার জায়গাটা সবচেয়ে বড় হতে পারে বাবা মায়ের কাছে। আপনিই বলছিলেন যে অনেকগুলো হত্যার শিকার শিশুরা হচ্ছে, তার মাঝে কিন্তু বাবা মায়ের মাধ্যমেই হচ্ছে অনেক সংখ্যাই আপনি বললেন, এটি বেশ অ্যালার্মিং। ঠিক সে জায়গায় প্যারেন্টিং এর ঘাটতি কতটুকু লক্ষ্য করছেন? কারণ আপনি বলছেন যে শেষমেশ এই বলির শিকার হচ্ছে শিশুরা, কিন্তু তার আগে এর শেকড়টা তাহলে কি আমাদের সোসাইটিতে প্যারেন্টিং এর যে বিষয়টা নিয়ে আমাদের খুব বেশি চর্চা বা এটি কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে বলে আপনি মনে করেন? জি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ উত্থাপন করেছেন। শিশু সুরক্ষায় দুইটা বিষয় আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে যাতে শিশু নির্যাতনের শিকার না হয় সেটা প্রতিরোধ করা, সেটাই তো সবচেয়ে আমরা চাই। তারপরে দুঃখজনকভাবেও যদি নির্যাতন ঘটেই যায় তখন আমি কিভাবে রেসপন্ড করব। প্রতিরোধের জায়গাটাই কিন্তু মা বাবা এবং অভিভাবকদের একটা বিরাট ভূমিকা আছে। আপনি যদি শিশু যৌন নির্যাতনের ঘটনাগুলো দেখেন, মিডিয়ায় যেগুলো এসছে, একটা শিশুকে একটু প্রলোভন দেখিয়ে নিয়ে গেছে, একটা আম দিবে, একটা চকলেট, আইসক্রিম, বিস্কিট, হ্যাঁ, সেগুলো কিন্তু ঘটছে। এবং মা বাবা যেটা করতে পারেন, শিশুর সঙ্গে খুব ভালোভাবে তার বয়স অনুযায়ী কিছু জিনিস বুঝিয়ে বলা, একদম ছোটবেলার থেকেই, যে কেউ যদি তোমার সঙ্গে এমন আচরণ করে যে তুমি অস্বস্তি বোধ করো, তাহলে তুমি সেটা না বলতে পারো। আর হচ্ছে যে কেউ যদি এমন কোনো আচরণ করে তোমার খারাপ লাগছে, সেটা তুমি আমাদের জানাতে পারো। এই ক্ষেত্রে কিন্তু মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ। সন্তান যদি মা বাবাকে ভয় পায়,
তাহলে কিন্তু সে বলবে না যে আমি যদি কিছু বলি তাহলে তো আমাকেই আবার বকাঝকা করা হবে। দোষারোপ করবে। আর একটা বিষয় আছে আমাদের সমাজের যে হিপোক্রেসির ব্যাপারটা, এবং আমরা পরিবারকে খুব পবিত্র একটা জায়গা বলে মনে করি। যখন পরিবারের আত্মীয় স্বজনই শিশুর সঙ্গে খারাপ আচরণ করছে, যৌন নিপীড়ন করছে, আমরা কিন্তু ওটা চেপে যাচ্ছি, মা বাবাই করছেন। তো মা বাবা যদি সন্তানের সবচেয়ে ভালো চান তাহলে তো তার এই আচরণ করা উচিত না, বরং যে নিপীড়ক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। একদম। কিন্তু আমরা এই সমাজের সদস্য হিসেবে কিন্তু জানি সেটা ঘটছে না। তার মানে মা বাবা সন্তানের সবচেয়ে ভালো চান, এইটা তো প্রশ্নের মুখোমুখি হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই। আমি একটু আপনাকে এখানে আরেকটা বিষয় একটু যুক্ত করতে চাচ্ছি। আমরা তো পরিবার নিয়ে কথা বলছি, কিন্তু যেই পথ শিশুদের আসলে পরিবার নেই, তাদেরও তো একটা নিরাপত্তার দায়িত্ব এই রাষ্ট্রের আছে, আমাদের আছে। তো এই যে পথ শিশু যারা রয়েছে তারা আসলে এই দেশে কতটুকু নিরাপদ? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে শিশুরা সবাই ভালনারেবল, তার মধ্যে কিছু শিশু কিন্তু তার অবস্থানের জন্য অনেক বেশি ভালনারেবল। যেমন পথ শিশুদের কথা যদি বলি, কর্মজীবী শিশু যারা আছে তাদের যদি কথা বলি, দোকানে যে শিশুরা কাজ করছে তারা কিন্তু ভয়াবহ নির্যাতনের শিকার হয়। গৃহকর্মে নিয়োজিত যে শিশুরা আছে তারাও কিন্তু অনেক নির্যাতনের শিকার হচ্ছে। আমাদের আদিবাসী শিশু বলেন বা যৌনকর্মীর সন্তান বলেন, বিভিন্ন অবস্থানের শিশুরা তাদের অবস্থানের জন্য কিন্তু অনেক বেশি ভালনারেবল। এখন আমাদের যে শিশু আইন 2013 আছে, এটা কিন্তু খুব কম্প্রিহেন্সিভ। কমিউনিটি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, একদম জাতীয় পর্যায় পর্যন্ত শিশু সুরক্ষা ব্যবস্থা কিভাবে স্ট্যাবলিশড হবে সেটা কিন্তু দিক নির্দেশনা দেয়া আছে। এবং এর জন্য অনেকগুলো ধাপের দরকার আছে, যে বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করছে বিভিন্ন সার্ভিস সেক্টরে তাদের প্রশিক্ষণের দরকার আছে। সেখানে আপনার স্বাস্থ্য বলেন, আইনি সহায়তা বলেন, সমাজসেবা বলেন, এবং নারী ও শিশু বিষয়ক যারা কাজ করছে তারা তো আছেই। এবং এদের সবার মধ্যে সমন্বয় করেই কিন্তু এই চাইল্ড প্রোটেকশন সিস্টেমটা ফাংশনাল হতে হবে, এবং এর জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দেরও দরকার আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা কিন্তু পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত শিশুদের নিয়ে আবেগঘন কথা বলি, কিন্তু যখন মানে শিশুদের বিষয়টাকে অগ্রাধিকার দেওয়ার বিষয় আসে, তখন কিন্তু আমরা অগ্রাধিকার দিচ্ছি না। আমরা বাজেটে কতটুকু বরাদ্দ রাখছি শিশু সুরক্ষা ব্যবস্থাটাকে প্রতিষ্ঠিত করার জন্য, কতটুকু বরাদ্দ রাখছি বা কতটুকু উদ্যোগ নিচ্ছি শিশুদের নিয়ে যারা কাজ করবে তাদের সবার যাতে দক্ষতাটা বৃদ্ধি হয়, তাদের মধ্যে যাতে আমরা সমন্বয় করে কাজ করি। কারণ পথ শিশু বা শ্রমজীবী শিশু, আদিবাসী শিশু এবং সব শিশু, তা সুরক্ষায় নির্যাতন থেকে তাকে প্রতিরোধের জন্য আমি কি করব, তারপরে নির্যাতন হয়ে গেলে আমি রেসপন্সে কি করব, এটা আমাদের কাগজে কলমে কিন্তু আছে, কিন্তু বাস্তবায়নটা নেই। এটাই আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সে বাস্তবায়নটা ঠিক কিভাবে করা যায়, কি কি উপায়ে আমরা সেদিকে অগ্রসর হতে পারি, সে বিষয়ে জানবো একটা বিরতির পর। বিরতি থেকে ফিরে আবার ফিরছি দর্শক সমাজ, একটি বিরতির সাথেই থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন সকালের বাংলাদেশ, সঙ্গে আছি মাসুম রাব্বি এবং সাথে আছে আমি সিদ্রা। এবং আমরা আজ শিশু অধিকার, শিশু সুরক্ষা এবং শিশুদের প্রতি যে নির্মম সহিংসতা সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি। সেই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আছেন লায়লা খন্দকার, শিশু অধিকার বিশেষজ্ঞ। একটু আগে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, এবং আমরা একটু আগে আপনি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলেন যে আসলে প্যারেন্টিংটা কিভাবে করা উচিত। তো সেই বিষয়টাই আবার ফিরে আসতে চাই সেই মূল আলোচনায়, যে প্যারেন্টিংটার বিষয়টা আসলে কতটুকু ভূমিকা রাখছে এখানে। এখানে ছোট করে একটু যোগ করতে চাই। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখে থাকি শিশুরা যখন নির্যাতিত হয় সেই প্রমাণ লুকাতে তাদের হত্যা করা হয়। অনেক ঘটনায় সেখানে পরিবারের সদস্যরাই জড়িত, বাবা মাও এমনকি জড়িত। ঠিক সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল যদি বাবা মা হয়, ঠিক সে জায়গায় কোন ধরনের সাইকি বা সাইকোলজিক্যাল ব্যাপার থেকে, পার্সপেক্টিভ থেকে এই ঘটনাগুলো ঘটতে পারে? আপনাদের কাজ কি বলে বা গবেষণা কি বলে? দেখেন, এটা আসলে অত্যন্ত মানে সংবেদনশীল একটা বিষয়, যে মা বাবা শিশু হত্যা করছে, খুব ভয়ঙ্কর। যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে কখনো কখনো তাদের আর্থিক সংকট ছিল, কখনো মানসিক অসুস্থতা, কখনো হয়তো মা বাবার মধ্যে সম্পর্কের টানাপোড়েন ছিল, এরকম অনেকগুলো বিষয় এসছে। কিন্তু এটা নিয়ে আমার কাছে মনে হয় আরও একটু গভীর বিশ্লেষণের প্রয়োজন আছে, তাহলে বোঝা যাবে আমাদের ইন্টারভেনশনগুলো কেমন হতে পারে।
এটা চট করে বলাটা মুশকিল। মানে আমরা হয়তো পত্রিকায় রিপোর্টে দেখেছি এই কারণগুলো এসছে, কিন্তু প্রত্যেকটা কারণের গভীরে আরো অনেক পেছনের কারণ কারণগুলো থাকতে কি? পারে। আর পেরেন্টসের ভূমিকা নিয়ে, মা বাবার ভূমিকা নিয়ে আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম যে অবশ্যই কিন্তু মা বাবার দায়িত্বটা কি, সন্তানকে একটা সুন্দর পরিবেশে বড় করা, না তাকে ভালোবাসা দেয়া, তাকে বয়স অনুযায়ী গাইডেন্স দেয়া, তার সুরক্ষাটা নিশ্চিত করা। আমাদের অনেকগুলো ভ্রান্ত ধারণা আছে, কিন্তু মা বাবা অনেক সময় ছেলে মেয়েদের বলছে অপরিচিতদের থেকে তুমি দূরে থাকো, কিন্তু আসলে দেখা যাচ্ছে পরিচিতরাই কিন্তু ক্ষতির কারণ। এটা অনেক সময় হয়তো মা বাবা বুঝেও বুঝতে চাচ্ছেন না, অথবা ডিনায়ালে আছেন যে পরিচিতদের দ্বারাও শিশুর ক্ষতি হতে পারে। এখন যদি শিশুর সুরক্ষা নিশ্চিত করার কথা বলি, তাহলে কিন্তু মা বাবাকে বয়স অনুযায়ী শিশুটাকে বুঝিয়ে দিতে হবে বডি বাউন্ডারির ব্যাপারটা, যে কেউ তোমাকে, হ্যাঁ, গুড টাচ ব্যাড টাচের ব্যাপারগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকেও আসতে হবে। আমাদের দেশে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে দু একটা ক্লাসে শিশুদেরকে এই বিষয়গুলো শেখানোর ন্যাশনাল কারিকুলামের মাধ্যমে, কিন্তু ন্যাশনাল কারিকুলামেও কিন্তু বয়স অনুযায়ী শিশুদেরকে এই বিষয়গুলো শেখানো উচিত, এবং মা বাবাও কিন্তু বন্ধুর মতো করে বয়স অনুযায়ী শিশুদেরকে কিছু তথ্য দিতে পারেন। কিন্তু আসলে যেটা হচ্ছে আমাদের দেশে যে পেরেন্টিংটা যে শেখার বিষয়, এটাই তো আমরা অনেক সময় বুঝতে পারছি না। যে একটা শিশুকে বড় করছি, এটা তো অনেক বড় একটা দায়িত্ব। হ্যাঁ, আমাদের সমাজে এমনও প্রচলিত আছে যে আমি বাবা মা আমি ভালো বুঝি, সেটাই। অন্য কেউ কি বোঝাবে, বা এই জায়গাটায় যে অ্যাকসেপ্টেন্স, সেটাই তো। মানে মা বাবা বায়োলজিক্যালি যে কেউ হতে পারে, কিন্তু কার্যকরভাবে একটা শিশুরকে বড় করে তোলা, তার বিকাশটা যাতে ভালো মতো হয় সেটা নিশ্চিত করা, এই ক্ষেত্রে মা বাবারও দক্ষতা বৃদ্ধির কিন্তু প্রয়োজন আছে। আমাদের দেশে সেই সুযোগগুলোও কম, কিন্তু এখন চাইলে আপনি নিজেও অনেক কিছু জানতে পারেন। অনেক মানে পৃথিবীর জ্ঞান ভান্ডার এখন একদম আপনার তাই, হাতের মুঠোফোনটাই যথেষ্ট। এখন আপনি কি ওই বিষয়টা নিয়ে জানবেন নাকি অন্য কিছুতে সময় দিবেন? এবং আমরা শিশুদেরকে কিন্তু পর্যাপ্ত সময়ও দিচ্ছি না, তাদেরকে অনেকটা অবহেলা করছি। এবং শিশুর কথা শোনা, আমি বারবার এই জায়গাটায় ফেরত আসতে চাই যে আমরা যদি, অনেক সময় আছে একটা শিশু সে আমাদের কিছু বলতে চাচ্ছে কিন্তু আমরা শুনছি না, আবার খুব অল্প বয়সী একটা শিশু সে কিছু বলছে না কিন্তু সে একজন ব্যক্তিকে অ্যাভয়েড করছে। এটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে শিশু কোন একটা অস্বস্তি হয়েছে, ওই ব্যক্তি একটা খারাপ আচরণ করেছে। বা শিশু অনেক সময় বলছে যে আমার পেট ব্যথা করছে, আমি স্কুলে যাব না, তার আচরণে কোনো পরিবর্তন হচ্ছে, সে বন্ধুদের সঙ্গে আগের মতো খেলছে না। শিশুর আচরণের পরিবর্তন দেখেও কিন্তু মা বাবা বুঝতে পারবেন যে আসলে শিশুটা হয়তো ভালো নেই, কোনো একটা সমস্যা হয়েছে। তখন তিনি যদি ওটা আরেকটু জানার চেষ্টা করেন, তিনি কিন্তু শিশুটাকে সহায়তা করতে পারবেন। পাশাপাশি শিশু যদি কোনো ঘটনা জানায় যে কেউ তার সঙ্গে খারাপ আচরণ করেছে, যৌন নিপীড়ন করেছে, মা বাবাকে কিন্তু খুব মনোযোগ দিয়ে সেটা শুনতে হবে। শিশুকে বকাঝকা করা যাবে না, এবং শিশুটাকে আশ্বস্ত করতে হবে যে যে দোষী, যে দায়ী, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং শিশুর যদি কোনো সহায়তা প্রয়োজন হয়, তার স্বাস্থ্যগত সেটার আচ্ছা, আমি সাপোর্ট একটু দেওয়া শিক্ষা হবে। প্রতিষ্ঠান নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। পরিবার নিয়ে তো আমরা কথা বললাম যে পরিবার আসলে শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়। যদি অন্যতম বলি তাহলে সেটা শিক্ষা প্রতিষ্ঠান, কারণ একটা লং একটা টাইম বাচ্চারা কিন্তু সেখানে কাটিয়ে থাকে। তো এই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা দেখেছি শিশুরা নিরাপদ নয়, সেখানে এরকম দুর্ঘটনা আমরা দেখেছি যে সেখানে হচ্ছে যৌন নিপীড়নের শিকার হয়েছে শিশুরা। এটার পেছনে আপনাদের গবেষণা কি বলছে? ঠিক এই বিষয়টা নিয়ে আমরা গবেষণা করি নাই, কিন্তু মানে আমাদের সংস্থা থেকে করি নাই, কিন্তু পৃথিবীতে অনেক গবেষণাই আছে। একটু আগে আমরা যেটা বলছিলাম যে আসলে শিশুদের কাছাকাছি যারা থাকে তারাই কিন্তু এই সুযোগটা পায়, এবং শিক্ষা প্রতিষ্ঠানেও অনেক লুকিয়ে আছে যারা কিনা মানে শিশুদের ক্ষতি করতে চায়, এরকম আছে না? তো এই ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয় যে শিশুরা যে পরিবারের বাইরে যেই জায়গাগুলোতে শিশুরা যাক না কেন, সেটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, একটা গানের স্কুল হতে পারে, আঁকা শেখার স্কুল হতে পারে, খেলাধুলার একাডেমি হতে পারে, বা এই যে আপনাদের মতো টেলিভিশন হাউস, এখানেও কিন্তু শিশুদের নিয়ে অনুষ্ঠান হতে পারে, শিশুরা আসতে পারে, তাই না? প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু শিশু সুরক্ষা নীতিমালা থাকা দরকার। সেটা কিন্তু আমাদের দেশে নাই। হ্যাঁ, দু একটা জায়গায় হয়তো আছে। বা যেই কোনো সংস্থা, একটা বেসরকারি সংস্থা হোক, একটা সরকারি সংস্থা হোক, আপনার যদি একটা শিশু সুরক্ষা নীতিমালা থাকে এবং আপনার যদি খুব ভালো একটা কোড অফ কন্ডাক্ট থাকে,
যে শিশুর সঙ্গে কি আচরণ করা যাবে কি আচরণ করা যাবে না, এবং ওই কোড অফ কন্ডাক্টটা কিন্তু শিশুদেরও জানাতে হবে যে কেউ যদি এই কোড অফ কন্ডাক্টটা ভায়োলেট করে তাহলে শিশু অভিযোগ জানাতে পারবে বা শিশু কাউকে বলতে পারবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে এই বিষয়গুলো কিন্তু নাই, কিন্তু অবশ্যই থাকার দরকার। এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং মা বাবা এই দুইজনই কিন্তু শিশুর জীবনে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং সেখানে শিক্ষক যখন শিশুর ক্ষতি করছেন, তাকে নিপীড়ন করছেন, সেটা তো একটা ভয়ঙ্কর বিষয়। এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের কোনো শিক্ষক থাকেন তারকে কিভাবে মানে তাকে বিচারের আওতায় আনা যাবে সেটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করার প্রয়োজন আছে। নিশ্চয়ই। এবং লায়লা খন্দকার, আমরা এই বিষয়ে নিয়ে আরো কথা বলবো যে আসলে এই যে বিচারের আওতায় আনা কেন এত বেশি দেরি হয়, বা বিচারের আওতায় আনাটা হচ্ছে আমাদের জন্য এত বিষয় মানে এত বেশি টাফ কেন হয়ে দাঁড়িয়েছে। তবে এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি, তারপর আবারও ফিরবো। দর্শক, সময় হচ্ছে একটি বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি সিদ্রা, সঙ্গে আছি মাসুম রাবিও, আর আমাদের সাথে রয়েছেন শিশু অধিকার বিশেষজ্ঞ লায়লা খন্দকার। আমরা বিরতির আগে বেশ কিছুক্ষণ ধরেই কথা বলছিলাম পরিবারের ভূমিকা কি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোই বা কি করছে, কি ঘটছে, কেন শিশু অধিকার রক্ষা করা যাচ্ছে না, একটু রাষ্ট্রযন্ত্রের বা প্রশাসনিক কাঠামোটা আমাদের কেমন, ঠিক কি কারণে, রাষ্ট্রের আরও কি ভূমিকা রয়েছে, রাষ্ট্রযন্ত্রের যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিভাবে শিশু অধিকার রক্ষা করা যায়, আপনাদের যে কর্মকাণ্ড সেটি কি বলে? আমি একটু এখানে যোগ করছি, এই যে আইনি জটিলতা এই ঘটনাগুলোকে ফেলে দেওয়া, আমরা অনেক নির্মম ঘটনায় কিন্তু দেখেছি, তারপরও সেটার যে রাষ্ট্রের যে একটা আউটকাম আছে বা একটা রেজাল্ট, কিছুই না, জিরো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা জিরো। এখন পর্যন্ত হচ্ছে আমরা এমন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি এখনো পাইনি যা দেখে হয়তো বা কেউ একটা এক্সাম্পল হিসেবে সেট করতে পারবে যে না, এই ঘটনাটা ঘটেছে এবং এটার এমন দৃষ্টান্তমূলক একটা শাস্তি হয়েছে। এটার পেছনে কারণটা কি বলে কি মনে করছেন? এটা তো আসলে বিরাট একটা প্রশ্ন। আমাদের দেশে আসলে সব ধরনের মামলারই তো বিরাট দীর্ঘসূত্রিতা একটা ব্যাপার আছে, এবং আমরা কথায় কথায় যেটা বলি বিচারহীনতার সংস্কৃতি, সেটা আছে। এবং শিশু নির্যাতনের মামলাগুলো তো আসলে এর কোনো ব্যতিক্রম না। এত দীর্ঘ সময় লেগে যাচ্ছে এবং সাক্ষ্য প্রমাণ হাজির করাও হয়তো অনেক সময় ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে আপনি যদি দেখেন যে যেই শিশু নির্যাতনের শিকার হয়েছে সে যদি একজন গৃহকর্মী শিশু হয়, তার পরিবারকে কিন্তু প্রভাবশালী একটা পরিবার, হয়তো অপরাধী সেই পরিবারের ভয় ভীতি দেখাতে পারে যাতে মামলাটা সে চালিয়ে না নেয়, তাই না? এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটে। এবং একটা মামলা দীর্ঘদিন ধরে চালানোর মতো সক্ষমতা কয়টা পরিবারের আছে বাংলাদেশে? এবং বিচার ব্যবস্থাকেও কিন্তু নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয় সব ধরনের মামলাতেই, এবং শিশু নির্যাতন মামলাগুলো সেখানে আছে। সেখানে আমরা যেটা জোর দাবি জানাতে চাই যে শিশু নির্যাতনের মামলাগুলোকে রাষ্ট্র যাতে দ্রুত বিচারের আওতায় আনে, যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই মামলাটার ফলাফল রায় আমরা পেতে চাই এবং রায় ঘোষণা করতে চাই। এই ধরনের একটা সেন্স অফ আর্জেন্সি যদি থাকে তাহলে আমার কাছে মনে হয় যে আমরা হয়তো কিছুটা সুফল দেখতে পারি। আর একটু আগে যেটা বলছিলাম, রাষ্ট্র খুব গুরুত্বপূর্ণ অবশ্যই, কারণ আইনি কাঠামো, নীতিমালা প্রণয়ন, বাজেট বরাদ্দ, হ্যাঁ, এই সব কিছু কিন্তু রাষ্ট্রের সিদ্ধান্তেই হচ্ছে। নিশ্চয়ই। হ্যাঁ, এবং আমাদের যে শিশু আইন আছে সেটা বাস্তবায়নে রাষ্ট্র যদি আরো উদ্যোগী হয়, এখানে আমরা যদি শিশু সুরক্ষায় বাজেট বরাদ্দ করি, আমরা যদি মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের ব্যবস্থা করি, যারা শিশু সুরক্ষায় কাজ করবেন সেই সব পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি করি, তাহলেও কিন্তু আমাদের সিস্টেমটা অনেক চাইল্ড ফ্রেন্ডলি হবে। এখন যখন একটা চাইল্ড নির্যাতনের শিকার হচ্ছে, একটা শিশু নির্যাতনের শিকার হচ্ছে, তার সঙ্গে যারা আচরণ করছেন, তার কন্ট্যাক্টে যারা আসছেন, তারা কি শিশুর উপযোগী করে আচরণ করতে পারছেন?
সেখানে কিন্তু আমরা অনেক বড় ঘাটতি অনুষ্ঠানের আছে। একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। শিশুদের যে একটা চাইল্ডহুড ট্রমা তৈরি হয় এইসব ঘটনার পরে, তো তাদের জন্য তাদের উদ্দেশ্যে আপনার কি বলবার আছে? এই ট্রমা থেকে হচ্ছে শিশুদেরকে আসলে কিভাবে পরিবার পরিজন রয়েছে তারা কিভাবে সাহায্য করতে পারেন যাতে এই ট্রমা হচ্ছে শিশু আজীবন বয়ে না তাকে না নিয়ে যেতে হয়? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার কাছে মনে হয় যে পরিবার শিশুকে এই আশ্বাসটা দিতে পারে যে তারা শিশুর কথা শুনবে। খুব বেশি প্রশ্ন করাও কিন্তু আবার ঠিক না। অনেক সময় আমরা অনেক বেশি প্রশ্ন করে ফেলি, কিন্তু শিশুকে খুব বেশি প্রশ্ন না করেও আমরা যদি তাকে বলি যে আমরা আছি, তোমার যদি কিছু বলতে ইচ্ছা হয়, তোমার যদি কিছু খারাপ লাগে, তুমি আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। আর পরিবারও যে সব সহায়তা দিতে পারবে সেটা কিন্তু না। কখনো কখনো শিশুটাকে তার পরিস্থিতি বুঝে আমাদের কিন্তু কোনো একজন দক্ষ পেশাজীবীর কাছে নিয়ে যেতে হবে যে কিনা ওই কাউন্সেলিংটা দিতে পারে। কারণ শিশুর জীবনে এই ধরনের ঘটনার মানে সাংঘাতিক নেতিবাচক প্রভাব কিন্তু দীর্ঘমেয়াদে পড়তে পারে। তার মধ্যে নানান ধরনের সমস্যা, বিষণ্ণতার সমস্যা হতে পারে, আত্মহত্যার প্রবণতা হতে পারে, তার ব্যক্তিগত সম্পর্ক স্থাপনে সমস্যা হতে পারে, তার পরবর্তীতে কাউকে বিশ্বাস হ্যাঁ, করতে সে যে বিশ্বাস করতে ব্যাপারটা। সমস্যা হতে পারে, তার পড়াশোনার ফলাফল খারাপ হতে পারে, তার সেলফ এস্টিম কমে যেতে পারে, এবং মানুষ হিসেবে তার যে সম্ভাবনা সেটাই বিনষ্ট হয়ে যেতে পারে। সেটা হয়তো আর সে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারবে না। তো অবশ্যই শিশুটাকে সহায়তা করতে হবে, তাকে একটা সেফ স্পেস দিতে হবে। পরিবার যেটা করতে পারে, প্রথম কথা, পরিবার তো অবশ্যই তাকে বকাঝকা করবে না, অনেক ক্ষেত্রে যেটা করা হয়, বা তাকে দোষী করছে যে তুমি নিশ্চয়ই কিছু করেছো, সেটা না করে যে তোমার দোষ না, যে দোষী তাকে বিচারের আওতায় আনা হবে এবং আমরা তোমার পাশে আছি, এবং তুমি যদি কোনো কথা বলতে চাও। এবং শুধুমাত্র শিশু নির্যাতনের শিকার হলেই কিন্তু না, সবসময়ই আমাদের শিশুদের কথা শোনাটা দরকার আছে, যে সে আসলে কি বলতে চাচ্ছে, তার জীবনে কি ঘটছে। আপনারা যখন প্যারেন্টিং এর প্রশ্ন করছিলেন, একটা শিশুর জীবনে কি ঘটছে, তার বন্ধু বান্ধব কারা, সে কি মুভি দেখছে, কি ধরনের আলোচনা করছে, কি ভাবছে, এগুলো যদি মা বাবা জানেন তাহলে কিন্তু তিনি শিশুকে তার বয়স অনুযায়ী গাইডেন্সটা সঠিকভাবে দিতে পারবেন। এবং নির্যাতনের শিকার হলে তো অবশ্যই তার কথাটা শুনতে হবে, কিন্তু সাধারণভাবেই কিন্তু মা বাবা এবং সন্তানের যে সম্পর্কটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একেবারে সেই সম্পর্কটা আরো ভালো হোক। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারেই শেষ সময়ে চলে এসেছি। আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সাথে আজ আলোচনা করবার জন্য। আপনাদেরও ধন্যবাদ।